প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছি আমি বর্ষণ কবির, এবং আজকেও কথা হবে ক্রিকেট নিয়ে। বাংলাদেশের ক্রিকেটের সেকাল একাল নিয়ে তো কথা বলার মতো আসলে যথেষ্ট সময় আজকে নেই, তবে তখন আর এখন, মানে গণ অভ্যুত্থানের আগে এবং পরে কেমন বাংলাদেশের ক্রিকেটটা চলছে, এটারই একটা দিক নির্দেশনা বা প্রোগ্রেস রিপোর্ট আমরা পাওয়ার চেষ্টা করব। আজকে এই কারণে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের নাজমুল আবেদিন ফাহিম স্যারকে। স্যার, আপনাকে স্বাগত স্টুডিওতে। কারণ রেগুলেশনের আগে পরের ব্যাপারটা আপনার মতো করে আর বিশদভাবে ব্যাখ্যা করাটা খুব কম লোকের পক্ষে করা সম্ভব। যখন আপনি এই প্রান্তে এসছেন, ওই আগের বোর্ডের অনেক ব্যাপার নিয়েই কথা হয়েছে, নানা রকম প্রফেশনালিজম নিয়েও কথা হয়েছিল, এখনও অনেক রকম কোশ্চেন আছে, কিন্তু এর মাঝখানে আপনারা যে স্পেসে 1 বছরের কাছাকাছি সময় কাজ করে ফেলছেন, এখানে কি কিছুটা আপনারা মানে পেশাদারিত্বের ছাপ রাখতে পেরেছেন কিনা? ধন্যবাদ। আমার বর্ষণ, পেশাদারিত্বের ডেফিনেশনটা কি এটা বোধহয় আমি জানি না, এক একজনের কাছে একরকম হয়। তবে এখন আমরা যেটা চেষ্টা করছি যে আলটিমেটলি যে জিনিসটা, সেটা হচ্ছে জাতীয় দলের ভালো করা, সেটা ছেলেরা হোক মেয়েরা হোক। জাতীয় দলে ভালো করতে যদি সত্যি আমরা চাই, তাহলে একেবারেই পুরো দেশের ক্রিকেটটাকে নিয়ে কাজ করা জরুরি, সারা দেশে ক্রিকেটটাকে ছড়িয়ে দেওয়া। কারণ ঘুরে ফিরে আমরা যদি দেখি, মুস্তাফিজ কিন্তু ঢাকা থেকে আসেনি বা কোনো বিভাগীয় শহর থেকে আসেনি। একইভাবে যদি আমরা আমাদের হাসান যে পেস বলার, হাসান মাহমুদের কথা বলি, ও লক্ষ্মীপুর থেকে এসেছে। আমাদের নাহিদ রানা চাঁপাইনবাবগঞ্জের ছেলে। সো এরা খুব বড় বড় জায়গা থেকে উঠে আসেনি, কিন্তু আমরা খুব ভালোভাবে ক্রিকেটে ছড়িয়ে দিইনি, তারপরেও এরা এসেছে এবং আমাদেরকে সমৃদ্ধ করেছে। যদি আমরা ছড়িয়ে দিতে পারতাম, আমরা যদি ওরা যেখানে থাকে সেখানে ক্রিকেটকে নিয়ে যেতে পারতাম, ওখানে যদি 2টো উইকেট থাকতো, ওখানে যদি একজন ভালো কোচ থাকতো, ওখানে যদি একটু খেলার সুযোগ থাকতো, যার কোনোটাই ওখানে নেই, তাহলে কি হতে পারতো, এটা বোধহয় আমার ভাবার প্রয়োজন আছে। সেই চেষ্টাটা আমরা এখন করছি। এটা সময় সাপেক্ষ ব্যাপার, একদিনে হয়ে যাবে না, কিন্তু সেই চিন্তাটা সেখান থেকে, যে এই ক্রিকেটটাকে যদি আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি, তাহলে বোধহয় সবচাইতে ভালো পারফরমেন্স অ্যাট এন্ড অফ দি ডে, জাতীয় দলের সবচাইতে ভালো পারফরমেন্স পাওয়াটা সম্ভব হবে। তো সেই চেষ্টাটা এখন আছে, সেই চেষ্টাটা এখন চলছে। বর্তমান বোর্ড সভাপতিকেও দেখলাম খুব উচ্চকিত এই ব্যাপারটা নিয়ে, যে ডেভেলপমেন্টের জায়গাগুলোতে আপনি একসময় ডেভেলপমেন্টে ছিলেন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে আপনারও অগাধ জ্ঞান আছে। এই ব্যাপারে কি কথাবার্তা হয় ওনার সঙ্গে, বা কোনো রকমের প্রোগ্রেস রিপোর্টটা তো আপনি সামনে থেকে দেখছেন, কোনো কিছু? প্রেসিডেন্টের একটা কথা স্পষ্ট হয় যে, কারণ অনেক জায়গায় প্রেসিডেন্টের কাজ করার সুযোগ হয়েছে যেহেতু, সেহেতু তার একটা কথা এটা বোঝা যায় যে আমাদের দেশে জাতীয় দল ভালো করা মানেই হচ্ছে ক্রিকেট ভালো চলছে। আরও যে অনেক ব্যাপার আছে, এই জাতীয় দল যে আরও ভালো করতে পারতো, জাতীয় দল তো সবসময় আমাদের ভালো করে না, আরও ভালো করতে পারতো, তার যে পূর্ব শর্তগুলো আছে সেগুলো যে আমরা মানছি না, সেখানে আমরা তাকাচ্ছি না, সেখানে আমরা ফোকাস করছি না, এই ব্যাপারগুলো কিন্তু আমরা রিয়েলাইজও করি না। কারণ আমরা সবাই কিন্তু খুশি হয়ে যাই যখন জাতীয় দল একটা ম্যাচ জিতে, একটা সিরিজ জিতে বা ভালো কিছু অর্জন করে, সবাই খুশি হয়ে যায়। কিন্তু ওটা যে যথেষ্ট না, একটা ক্রিকেট ফেডারেশনের যে আরও অনেক কাজ আছে, এটাকে আরও বড় করে দেখার সুযোগ আছে, সেই উপলব্ধিটা বোধহয় এই বোর্ডের আছে, এবং সেটাকে সামনে রেখে সবাই কাজ করছে। আপনি যখন ওই প্রান্তে ছিলেন, আমি আবারও বলছি, যখন আপনি আবারও এসছেন, আমি আজ থেকে 1 বছর 1.5 বছর 2 বছর একটু রিভার্সে যাই, তখন অনেক কথা হয়েছে জাতীয় দল কেন্দ্রিক বা জাতীয় দলের নার্চারিংটা নিয়ে, আপনি তখন বলতেন অনেক কথা। এখনও ওই জায়গা থেকে কিছুটা কি আপনি মনে করেন যে আপনি ক্রিটিসিজমের নিজের ব্যাপারে, যেহেতু আপনি এখন দায়িত্বে আছেন, ক্রিটিসিজমের জায়গাটা কি কিছুটা কমে এসছে কিনা? না, সেই আমরা এখনই যেটা বললাম যে কী চিন্তাভাবনা করছে, কিন্তু এই চিন্তাভাবনাগুলো কিন্তু ওভারনাইট আমরা করতে পারবো না। ফর এক্সাম্পল, একটা বড় সমস্যা হচ্ছে যে মাঠ নেই। যে মাঠটা আজকে বিশ্রাম দেওয়ার কথা, দেওয়া উচিত, যাদের আজকে ঘাস টাস লাগাবে, এটা 6 মাস পরে ব্যবহার হবে সিজনে, ওই মাঠটা থেকে দেখো খেলতে হচ্ছে আমাদের এই টিম প্র্যাকটিস করছে, আমাদের এইচপি টিম প্র্যাকটিস করছে, আমাদের মেয়েদের টিম প্র্যাকটিস করছে। কোথায় যাবে ওরা? তাতে কী হবে? যখন প্র্যাকটিস করবে, সিজন যখন আবার শুরু হবে, ওই একটা মরে যাওয়া একটা উইকেটের উপর খেলতে হবে। এর থেকে এই মুহূর্তে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারছি না। এটা কি আপনার কাছে এখন মনে হয় যে আগে যা বলেছিলেন সেটা আসলে কষ্টসাধ্য ছিল? না, জিনিসটা হচ্ছে যে এই ব্যাপারে কোনো উদ্যোগটা নেওয়া হয়নি। এটা হচ্ছিল ভ্যালিড পয়েন্ট। সমস্যাটা এটা, জিনিসটা যে আজকে হতে হবে তা নয় তো। এখন যেটা আমরা চেষ্টা করছি, ফতুল্লাকে আবার দাঁড় করানোর চেষ্টা করছি। পূর্বাঞ্চলে যে জায়গাটা আছে সেইটাতে আমরা কাজ করা শুরু করেছি। বগুড়ার যে মাঠটা আছে, খুলনার যে মাঠটা আছে, এই মাঠগুলোকে আমরা
আমি খুব হোপফুল যে সামনের সিজনে কোনো একটা সময় এগুলো অ্যাক্টিভেট হবে এবং ওখানে খেলা হবে। তাতে যেটা হবে যে আমাদের মূল ভেন্যু এখনও এই সবগুলিই মূল ভেন্যু, বাট সিলেট, চিটাগং এবং ঢাকার উপর যে প্রেশারটা আছে সেই প্রেশারটা থাকবে না। সো ওখানকার কোয়ালিটি আমরা মেনটেন করতে পারবো। সো কিছু কিছু ব্যাপার আছে যেগুলো কিন্তু একটু সময় সাপেক্ষ। একটা মাঠ একদিনে তৈরি হয়ে যাবে না, সেটা হয়তো 1 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর সময় লাগতে পারে। কিন্তু কিছু কিছু ব্যাপার কিন্তু ইমিডিয়েটলি ডিসিশন নেওয়া যায়। যেমন আমরা এবার দেখেছি কিন্তু আমাদের যে ঢাকা প্রিমিয়ার লিগের এক্সাম্পলই দিই, এখানে যে আম্পায়ারিংটা হয়েছে এটা প্রশংসিত হয়েছে। একদম পারফেক্ট হয়েছে আমি বলবো না, কিন্তু প্রশংসিত হয়েছে। একটা চেষ্টা ছিল এখানে ফেয়ারনেস আনার, একটা চেষ্টা ছিল সবাই যেন সমানভাবে ট্রিটমেন্ট পায়। এবং যে কারণে আবাহনী দল, যারা আমার কোচের সাথে আমাদের সবসময় কথা হয়, যারা চিন্তায় ছিল টিমটা যদি সুপার লিগে যায় তারা খুশি হবে, সুপার লিগে একটু উপরে যদি থাকতে পারে তাহলে আরও খুশি হবে, সেই দলটা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। অনেক শক্তিশালী দল ছিল তার বাইরে কিন্তু। সো এটা ইন্ডিকেট করে যে আমরা ফেয়ার জিনিসটা চাচ্ছি এখানে, কারণ এটা খুব জরুরি কিন্তু যে ভালো খেলবে সে যেন জিততে পারে। কিন্তু এই জায়গাটা, এই যে ক্যাপাবিলিটির কথা বলছেন বা আপনারা সামনের দিনগুলোতে ভাবছেন যে এখন চারা রোপণ করবো, সামনে আসবেন, সেই ক্ষেত্রে কি আপনি এখন তো এসছেন আসলে সরকারের ব্লেসিংসটা নিয়ে, একদম সত্যি কথা বলতে গেলে যেটা আপনার যোগ্যতা নিরসনে মানে অনুযায়ী এটা এমনিতেই বাংলাদেশের ক্রিকেট অ্যাডপ্ট করা উচিত ছিল অনেক আগেই, সেটা ভোটিংয়ের মাধ্যমে কখনো আপনার পক্ষে করা সম্ভব হয়নি। সেটা খুব প্রত্যক্ষদর্শী আমিও ছিলাম, খুব কাছ থেকে আপনি কেন পারেননি বা কম্পিটই করতে পারেননি। আলটিমেটলি আপনার কি মনে হয় যে বিসিবি এই যে আপনার এক ধরনের পাঠদান হলো, আপনি নিজে একদম শিখলেন 1 বছরের কাছাকাছি, সামনে অক্টোবরে যদি ইলেকশনটা হয় ওইখানে আপনার পার্টিসিপেশনটা কি তখন থাকবে বিং দ্য বোর্ড ডিরেক্টর? মানে আপনি ব্যক্তিগতভাবে কি চান? সম্ভাবনা খুবই কম। কারণটা কি? কারণ আপনি সিস্টেমে না থাকলে তো আপনি সিস্টেম ডেভেলপমেন্টেও থাকতে পারবেন না। আমার এটা নিয়ে আলোচনা করতে চাই না, বাট ছোট্ট করে বলি, আমার মনে হয় না যে এখানে সেরকম পরিবেশ আলটিমেটলি থাকবে। আমার আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। সো ওই দিকে আমার আগ্রহ খুব কম। সে এই কারণে যে হয়তো আমি যদি আরও 2 মাস, 2.5 মাস, 3 মাস থাকি, যেটা হয়তো এখন থাকার সম্ভাবনা আছে, ততদিনে যতটুকু ভালো কাজ করা যায় সেটা আমি করে যেতে চাই, সেটি চেষ্টা করছি এই মুহূর্তে। কিন্তু তাহলে তো আপনার সিস্টেমে ঢুকেও সিস্টেমটা ঠিক মতো করার মতো কি যথেষ্ট সময় পেলেন? আপনি তো মানে ক্রুসেড করছিলেন একরকম, বা আপনার এক ধরনের চিন্তা ভাবনা ছিল, এটা ইমপ্লিমেন্টেশনের না। জিনিসটা হলো যে অবভিয়াসলি ভেতরে থাকতে পারলে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে, সেখানে কাজ করার সুযোগ থাকে, বাট সেটা ভাবার সম্ভাবনা কতটুকু আছে ব্যাপারে আমি নিশ্চিত নই। এই জন্য ওই দিকটা নিয়ে খুব চিন্তিত না আমি। যেমন এই মুহূর্তে আমার ফোকাস হচ্ছে এশিয়া কাপ। এশিয়া কাপে কিভাবে আমরা ভালো করতে পারবো, তার জন্য এশিয়া কাপ নিয়ে আমি আসছিলাম, সেটা নিয়ে আমাদের এখন করণীয় কি সেই নিয়ে আমি বেশি চিন্তিত। রাদার দ্যান ইলেকশন হবে কি হবে। 25 জনের স্কোয়াড তো দিয়ে দিয়েছেন, আমি ইলেকশন পরে আসছি, আবার পরে একটু বিরতিতে যাওয়ার আগে জানতে চাই, 25 জনের স্কোয়াড আপনি ধারণা দিয়েছেন যে এই টিম যারা অস্ট্রেলিয়াতে খেলতে গেছে ওখানে যদি কেউ ভালো করে এশিয়া কাপের স্কোয়াডে ঢুকতে পারে, মানে আসলে কি ভাবছেন এশিয়া কাপ? না, শুধু তাই নয়, কিন্তু 25 জনের দল নিয়ে তো আমরা এশিয়া কাপে যাবো না, কিন্তু এরা সবাই হাইয়েস্ট লেভেলের একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকবে। কিন্তু এখানে 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 এমন খেলোয়াড়রা থাকবে যারা হয়তো এই মুহূর্তে জায়গা পাবে না, যারা এই মুহূর্তে হয়তো জায়গা পাবে না, কিন্তু সামনে তাদের প্রয়োজন হতে পারে। অনেকের খেলা আমরা দেখেছি, অনেকের খেলা নিজেদের খেলা তারা বদলাতে চাচ্ছে। হয়তো লাল বলে ভালো খেলে, সাদা বলে 50 ওভারে ভালো খেলে, টি-20 এখনও তারা সেভাবে মানিয়ে নিতে পারেনি, কিন্তু চেষ্টা করছে। তাই সেই সুযোগগুলো আমরা রাখতে চাই, সবাইকে সুযোগটা দিতে চাই। তবে আলটিমেটলি হয়তো এর মধ্যে দিয়ে আমরা আশা করছি আমাদের বেঞ্চ স্ট্রেংথটা স্ট্রং হবে। সেটা দল তো ডিফারেন্ট, মানে এটা হচ্ছে ওয়ান স্টেপ টুয়ার্ড ওয়ার্ল্ড কাপ, মানে ব্যাপারটা তো এরকমই হয়ে যাচ্ছে। এখন থেকেই সেটার দিকে যাচ্ছি আমরা। ফাহিম স্যার, আপনার সঙ্গে কথা হচ্ছিল যে এশিয়া কাপে বাংলাদেশ যেমন ওয়ান স্টেপ টুয়ার্ড দ্য ওয়ার্ল্ড কাপ, মানে ফাইনাল ডেস্টিনেশন তো ওইদিকে বাংলাদেশ ভালো করার জন্য। আপনার কি মনে হয় এশিয়া কাপে আবু ধাবিতে বাংলাদেশের এই উইকেটে খেলে কতটুকু ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটা ভালো হবে? যদিও এশিয়া কাপটা করা হয় এশিয়ান রিজনের প্রত্যেকটা দলকে বড় বৈশ্বিক টুর্নামেন্ট আইসিসির আগে প্রস্তুত করা। একেবারেই যে সেম উইকেট হবে তা তো নয়, কিছুটা অ্যাডাপ্টেশনের ব্যাপার তো থাকবেই। তবে এইসব জায়গা মোটামুটি পরীক্ষিত জায়গা যেখানে টি-20 ফরম্যাটে খেলা হয় এবং এখানে রান করারও সুযোগ আছে। এটা এমন উইকেট না যেখানে 220-230 রান হবে, এখানে হয়তো 180 রান হবে, ভালো খেললে 190 রান হবে, এরকম হতে পারে। বাট ওই ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ এটা খুব যে খারাপ তা নয়। কিন্তু আইডিয়ালি যেটা হবে যে খুব কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্টের মধ্যে সবাইকে থাকতে হবে, সেটা একটা বড় এক্সপিরিয়েন্স হবে সবার জন্য, সেটা একটা বড় প্রিপারেশন হবে সবার জন্য। কনফিডেন্সের যে ব্যাপারটা, সেখানে কে কোথায় আছে, তার কার অবস্থানটা কোথায়, এবং এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে সেটাকে
কে কতটুকু উপরে নিতে পারলো বা নিতে পারলো না সেই জিনিসটা কিন্তু আসবে এখানে। সো এখানে যেমন বাংলাদেশ চাইতে রিলেটিভলি শক্তিশালী দলের সাথে খেলবে, বাংলাদেশ কিন্তু তার চাইতে রিলেটিভলি কম শক্তিশালী দলের সাথেও খেলবে। এখানে বাংলাদেশ কীভাবে অ্যাপ্রোচ করে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকে, তাদের পারফরমেন্স কেমন থাকে, এটা দেখে আমরাও কিন্তু অনুমান করতে পারবো আসলে বাংলাদেশ ঠিক দিকে যাচ্ছে কিনা। আপনাকে সম্প্রতি সময়ে খুব মানে গ্রিল করা হয়েছে একটা ব্যাপারে, সেটা ছিল ক্যাপ্টেন্সি ইস্যুটা যেভাবে হ্যান্ডেল করা হয়েছে। যদিও প্রত্যক্ষদর্শী তো আর আমরা না, বাট যতটুকু কাছ থেকে শুনি যে আপনি অহেতুকই 50% অহেতুক আপনার উপর গিয়ে পড়েছে, বাকি 50% হয়তো সম্মিলিত বোর্ডের উপরে গিয়ে পড়ে, যেটা ইনিশিয়েটেড হিসেবে আপনার উপরে 100% গিয়ে পড়েছে ব্লেমটা। মানে ক্যাপ্টেন্সি ইস্যুটা আমি বলছি না যে শান্তর ব্যাপারটা নিয়েই, কিন্তু এটা তো একটু এড়ানো যেত এক। আর দ্বিতীয়ত আপনার যিনি বর্তমান অধিনায়ক, তিনি আসলে একটা পারসেপশন আছে যে উনি টি-20 আসলে উপযোগী ব্যাটিংটা করার যে অবস্থাটা আছেন, তিনি একটু শেল শক্ট অবস্থায় ব্যাটিংটা করেন একদম ইয়েতে। ক্যাপ্টেন্সিটা কি এটা ইম্প্যাক্ট করার আশঙ্কা সবসময় থেকে যায় কিনা? শ্রীলঙ্কার বিপক্ষে 2টো ইনিংস বাদ দিলে আলটিমেটলি গত 10 ইনিংসে কিন্তু তার এমন উল্লেখযোগ্য পারফরমেন্স না। ঠিক আছে, অনেক সময় হয় অনেক খেলোয়াড় থাকে যারা বাইরে কি হচ্ছে সেটা দিয়ে ইনফ্লুয়েসড হয়। সে কারণেই আমরা এখন যেটা খুব চাচ্ছি সেটা হলো যে প্লেয়াররা যেন ওদের ভাবনার মধ্যে যেন এটা না থাকে যে বাইরে থেকে ওদেরকে মূল্যায়ন করা হচ্ছে, জাজ করা হচ্ছে প্রতিনিয়ত, এটা যেন ওরা। কিন্তু স্যার ভারতের মতো এত বড় দেশ, তাদেরও তো এর চেয়ে বড় ইম্প্যাক্ট, প্রায় 100 গুণ বেশি ইম্প্যাক্ট। তারা কেমন করে সামাল দিয়ে হাজার হাজার রান করে? না সেটাই কারণ আমার মনে হয় ওদের ব্যাপারটা একটু অন্যরকম, ওরা একটা কালচার তৈরি করে নিয়েছে যেখানে ওরা সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। আমরা বোধহয় একটা কালচার, সেই কালচারটাকে কিছুটা ছিল আমাদের হয়তো, কিন্তু বিগত কিছুদিনে সেটাকে আমরা বোধহয় নষ্ট করেছি। কারণ একটা ফেয়ার গ্রাউন্ড থাকা দরকার যেখানে প্রত্যেকে প্রপারলি মূল্যায়িত হবে, সে অনুযায়ী তার সুযোগ হবে, দলে জায়গা হবে, সেরকম। সেটা কিছুটা বোধহয় ক্ষতিগ্রস্ত হয়েছে গত বেশ অনেক বছরে। সেটা থেকে আমরা একটু বেরিয়ে আসার চেষ্টা করছি যে সবাইকে সেই ফ্রিডমটা দিচ্ছি, সবাই যেন নির্ভয়ে খেলতে পারে। এবং আমরা ডেফিনেটলি আমরা দেখেছি কিছুদিন আগেও কিছু খেলোয়াড়কে মনে হয়েছে যে সুযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তারপরে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে কিন্তু কিছু খেলোয়াড়ের ক্ষেত্রে। সো ওই জায়গাটা আমরা যেতে যাচ্ছি, একজন খেলোয়াড়কে যতটুকু পর্যন্ত সুযোগ দেওয়া উচিত ফেল থেকে সেই সুযোগটুকু দেওয়ার চেষ্টা করছি। যদি সে ফিরে আসতে পারে, আমাদের বিশ্বাসটাকে যদি সে পূরণ করতে পারে, একজন ছেলেটা কিন্তু একজন খেলোয়াড়কে নেয় তার উপর বিশ্বাস আছে বলেই কিন্তু সেই বিশ্বাসের শেষ পর্যন্ত আমরা তার পাশাপাশি থাকতে চাই। একটা ম্যাচে 2টো ম্যাচে খারাপ করলো আর আমরা নেগেটিভ একটা অ্যাটিটিউড নিয়ে তার দিকে তাকালাম, সেটা কোনোদিন তাকে হেল্প করবে না। লিটনের কি এশিয়া কাপটাও কি তাহলে একটা টেস্ট কেস না? আপনারা যে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত দিয়ে রেখেছেন ওখানেও সে বেনিফিট অফ ডাউটটা পাবে যে ইন কেস হি ফেস উইথ দ্য ব্যাট। না এই ব্যাপার নিয়ে যদি আপনার একক কল না, না আমার একক কলের কথা না, ওর উপর ভরসা করে আমরা রেখেছি। আমরা এই আবহটাই তৈরি করতে চাই না যে ওকে আমরা বাইরে থেকে পরীক্ষা নিচ্ছি, এটার মধ্যেই ওকে রাখতে চাই না। ও আছে, যদি কখনো মনে হয় না ওর চাইতে বেটার অপশন আছে, যদি কখনো মনে হয় না ও যদি ক্যাপ্টেন না হয় অন্য কেউ হলে বোধহয় ভালো হবে, তখন হয়তো আমরা একটা সিদ্ধান্তে যাবো। এখন সেরকম কোনো চিন্তা ভাবনা নেই। এখন আমাদের নট নেসেসারিলি অপশন নেই সেজন্য না, এখন আমাদের বিশ্বকাপের ক্যাপ্টেন, আমরা ওকে ব্যাক করব। যদি কোনোদিন মনে হয় না ওর চাইতে বেটার অপশন আছে, অন্য কেউ ওর চাইতে ভালো করতে পারবে, তখন আমরা মনে করবো এটা আমাদের দায়িত্ব সেখানে একটা ডিসিশন নেওয়া। কারণ দলটা হলে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে একজন কে ক্যাপ্টেন হচ্ছে কে হচ্ছে না তার চাইতে দলটার পারফরমেন্স বেশি ইম্পর্টেন্ট। বিসিবি কি আসলে পেশাদার সংগঠন হিসেবে বা ফেডারেশন হিসেবে এই মুহূর্তে ফাংশন করছে? আপনার কি মনে হয় আপনারা কি একটা অ্যাচিভমেন্ট দেখাতে পারবেন যেখানে আপনাদের মানে অ্যাপার্ট ফ্রম ইওর ক্রিকেট অপারেশনস কিছু জায়গায় মানে কোনো একটা প্রোগ্রেস কি আপনারা দেখাতে পারবেন যেটা আইকনিক, যে এটা মনে হচ্ছে যে হ্যাঁ? আমার মনে হয় যে ওভারঅল বিসিবিকে সাজানোর জন্য একটা এইচআর কোম্পানিকে আমরা দায়িত্ব দিতে যাচ্ছি, বা অলরেডি বোধহয় এবার সিদ্ধান্ত হয়ে গেছে, যার মধ্যে দিয়ে পুরো বিসিবি স্টাফিং, তারা কে কী করছে, কেমন করছে, তাদের যোগ্যতা ইত্যাদি, সো দ্যাট হিউম্যান রিসোর্সের যে ব্যাপারটা সেটা যেন প্রপার থাকে, নিশ্চিতভাবে থাকে, এবং একটা সত্যিকার পরিবেশ তৈরি হয়, কাজের পরিবেশ তৈরি হয়, সেই কাজটা। তার মানে সত্যিকারের কাজের পরিবেশ যে আপাতত এক্সিট করতে পারছে না, মানে স্ট্রাগল করছে, এটা তো সত্য। আমরা আসছি এই ব্যাপারটা আমি আপনাকে একদম মানে উদাহরণ সহ দেখাই দিব। আমি জাস্ট একটু বিরতিটা নিয়ে আসি, দেন উইল ডিসপ্লে দ্য কার্ডস হোয়ার আপনাদের এই স্ট্রাগলটা করতে হচ্ছে। জানেন মানে পেশাদারিত্বের ব্যাপারটা বলা হচ্ছে কি, মানে মাঠে আমরা ক্রিকেটারদের কাছ থেকে সব অর্ডার্স করি, এদের প্রত্যেকটা কাভার ড্রাইভ এরকম
ভিতেই হতে হবে, ভিটা একটু বড় করে খেলবে, বা তাদের পেশাদারিত্ব জায়গাতে টাকাটা নিচ্ছে, কত টাকায় কত রান, এগুলো অঙ্ক করা হয়। কিন্তু ওয়েন ইট কামস টু বাংলাদেশ ক্রিকেট অথরিটি হিমসেলফ বা হারসেলফ, যেটাই বলি না কেন, এটাতে আসলে মনে হয় এই যে গত 10 বছর ধরে আমরা একটু যদি দেখি, 2015 সালের শেষবার বিসিবির অভ্যন্তরীণ কোনো ইনক্রিমেন্ট এবং পদোন্নতি হয়েছে, এটা কতটা হার্টেনিং। মানে আমি যদি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি, 10 বছরে নেই কোনো পদোন্নতি, নেই কোনো বেতন বৃদ্ধি, জিএম ডিজিএম এজিএম পদগুলো শূন্য, হচ্ছে না পূরণ, সিনিয়র ম্যানেজার ডেপুটি ম্যানেজার দিয়ে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে, নেই কোনো চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, যদিও 50 জনের সিবি পড়েছে। গলদ গঠনতন্ত্রে পরিচালক পদ স্বেচ্ছাসেবী ভিত্তিক হওয়ায় ব্যবসায়ীদের আধিক্য, পিসিবিতে বেতনের বিনিময়ে পরিচালক থাকলেও নেই বিসিবিতে সামগ্রিক পেশাদারিত্বের অভাব, কাঙ্ক্ষিত ব্র্যান্ড মূল্য পাচ্ছে না বিসিবি। এইগুলো একদম তত্ত্ব তালাশ করে পাওয়া, এবং আপনি এটা নিঃসন্দেহে আমার সঙ্গে সেম পেজেই থাকবেন বলে আমি আশা করি। হ্যাঁ, এটা বেশিরভাগই ঠিক আছে, ঠিকই আছে। হ্যাঁ, তো মানে এটা কত, এবং এটা আমার মনে হয় বিসিবির ভেতরে এই ব্যাপার নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার আমি নিজে। আচ্ছা, কারণ যেহেতু আমি বিসিবিতে নিজে কাজ করেছি, আমি জানি যারা এখানে স্টাফ আছে, অনেক যোগ্য স্টাফ আছে যারা ক্রিকেট প্রফেশনে আসতে চেয়েছে তাদের প্যাশনের কারণে, তারা অন্য জায়গায় যেতে পারছে। এমন অনেক অনেক ম্যানেজার আমাদের আছে, ম্যানেজার বলে কাজ করছে, যারা প্যাশনের কারণে এখানে আছে, এখানে এসে আটকে গেছে অনেকে। অনেক দিন হয়েছে তাদের বেতন বৃদ্ধি হয় না, বা হলেও সেই অনুযায়ী হয় না, তাদের প্রমোশন হয় না, তাদের যে জায়গাটা পাওয়ার কথা, যে স্পেসটা পাওয়ার কথা, সেই স্পেসটা তাদেরকে দেওয়া হয় না, এমন অনেক অনেক আছে। এবং এটা সবচেয়ে ভালো বোধহয় আমি জানি, যেহেতু আমি একসময় ওদের সাথে কাজ করেছি। তো এটা নিয়ে কিন্তু এই কারণেই কিন্তু আমরা যেই একটা এইচআর টিমকে আমরা এটা দায়িত্বটা দিতে যাচ্ছি, সো দ্যাট একটা ফেয়ার একটা ইনভেস্টিগেশন হয় এবং আমরা জানতে পারি কোথায় কি হচ্ছে না হচ্ছে, কে কার কি পাওনা ছিল, কার কি পাওনা ছিল না, কে কোথায় প্রয়োজনে কাজ করছে, কার কোথায় কোনো প্রয়োজনই নেই, এই বিষয়গুলো আমরা কিন্তু জানতে পারবো এবং সেই অনুযায়ী আমরা কিছু সিদ্ধান্ত। আপনি নিশ্চয়ই জানেন যে 62 জন যারা কন্ট্রাকচুয়াল পোস্টে আছেন তাদের বেতন বন্ধ করে দিয়েছে বিসিবি। আপনাদেরই এখনো পর্যন্ত, মানে এটা পেশাদারিত্বের কোন ফুটপ্রিন্টের মধ্যে? না, সব সেন্টেন্সের মধ্যে একটু ঠিক নয়। তাদের বেতন বন্ধ করে দিয়েছে মানে স্থগিত করা হয়েছে, তাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। আচ্ছা, তাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, নতুন কন্ট্রাক্ট হবে, এই বিষয়টা এসছে রেসপেক্টিভ ডিপার্টমেন্ট থেকে। এখন জানানো হবে, যদি হয় তাদেরকে জানানো হয় না কেন যে রিনিউয়াল প্রোগ্রেসটা, যে আমরা এটা নতুন করে থট লেভেলে যাচ্ছি, তারপরে আমরা এটা আবার কন্ট্রাক্ট রিনিউ হবে না? এটা তো সাধারণত এটা তো প্রত্যেকে জানার কথা যে তাদের কন্ট্রাক্ট আবার আগে যেটা হতো যে অটো হয়ে যেত, না বেতন বাড়ছে, না প্রমোশন হচ্ছে, দিনের পর দিন অটো হয়ে যাচ্ছে, সেই অটোটা হচ্ছে না এখন। হয়তো সবারই হয়ে যাবে, কিন্তু একটা সিস্টেমের মধ্যে দিয়ে একটা প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে রেকমেন্ডেশন আসবে, আমার এই যে 10 জন আমার ডিপার্টমেন্টে ছিল, এরা এই কারণে এদেরকে আবার আমি চাচ্ছি আবার রিনিউ করো, আবার এদের কিছু, ওটা হলে কিন্তু তারা বেতন পেয়ে যাবে। আমার মনে হয় না ইটস এ বিগ ডিল, এটা কোনো বিগ ডিল না। এটা 62 জনের বেতন হঠাৎ করে, না 62 জন যা একজনও কিন্তু তাই না, তারপর 62 জনই না, 62 জনই কন্ট্রাকচুয়াল, যারা রেগুলার তারা তো তাদের স্যালারি পাচ্ছে, এটা কন্ট্রাকচুয়াল এবং এদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, এই কারণে এটা, অন্য কোনো কারণ এখানে নেই। আমি নিশ্চিত যে এখানে প্রায়র নোটিশ দিয়ে দিলে হয়তো বা এই কন্ট্রোভার্সিটা, না কোনো কন্ট্রোভার্সি আসলে হয়নি, কোনো কন্ট্রোভার্সি ভিতরে এত চাপা খুব শুনছি না এখানে। আমার মনে হয় না, আমার মনে হয় 2-1 দিনের মধ্যেই সবাই পেয়ে যাবে। আমার মনে হয় না এখানে খুব বেশি ডিসপিউট হওয়ার কিছু আছে। এইবার আমরা শেষের দিকে চলে আসছি অলমোস্ট আপনার ইয়েতে, বিসিবিতে ইলেকশনের ব্যাপারটা নিয়েও আমরা, আপনি যেহেতু বলছেন যে আপনি একরকম ভাবছেন একরকম, আপনার কি মনে হয় বর্তমান যে স্ট্রাকচার আপনার মানে আপনার কনস্টিটিউশনাল রিফর্ম করাটা খুব ম্যান্ডেটরি ছিল, বা একটা দুটো জায়গায় চেঞ্জ আসলে হয়তো বা এই যে সংস্কারের কথা আমাদের রেভলিউশনের পর বিসিবির তখনকার যে সময়টা ছিল, এখনকার যে সময়টা যাচ্ছে এবং ভবিষ্যতে যে সময়টা আসতে যাচ্ছে, সেটারে একটু অ্যালাইন করা যেত মানে ভালোভাবে? হ্যাঁ, আমার মনে হয় যে সারা দেশটাকে সামনে রেখে যদি কনস্টিটিউশন করা হয়, আমার মনে হয় সেটা আদর্শ, এবং আমাদের হিস্ট্রি সেটাকেও সাথে রাখতে হবে। তো সব কিছু মিলিয়ে কনস্টিটিউশন হওয়া উচিত, সো দ্যাট ক্রিকেট অ্যাট দি এন্ড অফ দি ডে ক্রিকেট যেন বেনিফিটেড হতে পারে। সো এখানে এর বেশি কিছু বলার নেই। কনস্টিটিউশন তো একটা আমাদের ডেফিনেটলি আছে, তো সেখানে কিছু ব্যাপার ডেফিনেটলি আছে যেখানে আমরা পরিবর্তন নিয়ে আসতে পারি ওভারঅল বেনিফিটের জন্য, সেটা তো আছেই।
ফাহিম স্যার অনেক ধন্যবাদ। মানে আমার আরো অনেক কিছু বলার ছিল, অনেক কিছু কোয়ারিজ ছিল, আনফরচুনেটলি টাইম ব্যারিয়ারটাই একটা বড় ঝামেলা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফর হ্যাভিং মি হিয়ার বর্ষণ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্ত। আগামী সপ্তাহে যখন ফিরে আসবো তখন আমরা আবারও ক্রিকেট এবং ক্রিকেটের বাইরেও যেসব খেলাধুলা আছে সেগুলো নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।